সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, হাজরাতুল ডিগ্রি কলেজ। আমরা সবাই জানি সারা বিশ্ব কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত, দীর্ঘদিন কলেজ বন্ধ। তো শ্রেণী কার্যক্রম বা 2-way কমিউনিকেশনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম বর্তমানে সম্ভব হচ্ছে না। তো সেজন্য আমরা আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু করছি। তো আজকের বিষয় হলো আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। তো এটা তোমাদের জন্য একটা নতুন বিষয়, দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস। আজকে প্রথম চ্যাপ্টার বিপণন পরিচিতি, প্রথম অধ্যায় আমরা শুরু করছি। তো এখানে আমরা আজকে ছোট ছোট 3টা টপিকস আলোচনা করব। তো টপিকসগুলো হচ্ছে, প্রথমে বিপণন পরিচিতি বা বিপণনের সংজ্ঞা, তারপরে বিপণনের বৈশিষ্ট্য এবং বিপণনের উৎপত্তি ও ক্রমবিকাশ, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বিপণন একটা ইংরেজি শব্দ। এটা ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে এসেছে। ইংরেজিতে মার্কেট, বাজার, তার থেকে মার্কেটিং। তো আমরা এই বিপণন কে বাংলায় বাজারজাতকরণ বলে, কিন্তু ইংরেজিতে শুধু মার্কেটিং বলা হয়। তো মার্কেটিং বিষয়ে আমাদের দেশের সাধারণ মানুষ, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্পশিক্ষিত মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা ঈদ উপলক্ষে, পূজা উপলক্ষে, বিভিন্ন বিয়ে শাদী উপলক্ষে বিভিন্ন শপিং সেন্টারে গিয়ে কেনাকাটা করি। তো এই কেনাকাটাকে আমরা সাধারণভাবে মার্কেটিং বলে থাকি। অনেকেই বলে বিয়ের মার্কেটিং করেছো, ঈদের মার্কেটিং করেছো। আসলে সেটা মার্কেটিং নয়, এটা হলো শপিং বা কেনাকাটা। তো মার্কেটিং এই বিষয়টিও দুনিয়াতে এসেছে বেশি দিন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে 1906 সাল থেকে 1911 সালের মধ্যে এই বিপণন বা মার্কেটিং শব্দটি উৎপত্তি লাভ করে। আজ থেকে শতবর্ষ আগে। তো এই মার্কেটিং বা বিপণন এই শব্দটা সংজ্ঞা আমাদের যে এখানে দেখছি ফিলিপ কটলার, তাকে বলা হয় ফাদার অফ মার্কেটিং। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো তিনি নিজেও যুগের সাথে তাল মিলিয়ে এই মার্কেটিং বা বিপণনের সংজ্ঞাকে 15 বার পরিবর্তন করেছেন। তো লেটেস্ট সংজ্ঞা হলো, বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া তার মধ্যে, যার মাধ্যমে কোম্পানিগুলো তাদের ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার জন্য সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তো এখানে এই ভ্যালু এখন বলা হচ্ছে, কিন্তু আগের দিনে বলা হতো বিপণন বা মার্কেটিং হচ্ছে উৎপাদন থেকে পণ্যগুলো ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল কার্যক্রম, ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পরিবহন, গুদামজাতকরণ, মোড়কীকরণ, এই সকল কাজগুলোর সমষ্টিকে মার্কেটিং বা বিপণন বলা হতো। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে সংজ্ঞাটা পরিবর্তিত হয়েছে। যেমন এখানে আরেকটা সংজ্ঞা আমি লিখেছি, সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। তাহলে বিপণন লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, অর্থাৎ কাস্টমার আমাদের কাছে দেওয়া তুল্য, তারাই সুপ্রিম। কাস্টমার যদি সন্তুষ্ট হয় আমাদের পণ্য বা সেবার উপর, তাহলে তারা আরো তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলবে এই পণ্যটি বা সেবাটি ভালো। তো এই জন্য প্রথমে ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে হবে ভ্যালু। তাহলে এখানে ভ্যালুটা কি? ভ্যালু এখানে মূল্য না। ভ্যালু বলতে আমরা বুঝি একটি পণ্য থেকে যে সুবিধা পাওয়া যায় এবং ও পণ্য পাওয়ার জন্য যে অর্থ ব্যয় করা হয় তার যে পার্থক্য, সেটাকে বলা হয় ভ্যালু। ভ্যালু সমান
হতে পারে প্রাপ্ত সুবিধা ডিভাইড বাই ব্যয়। অর্থাৎ ভ্যালুটা আমরা একটা পণ্য থেকে যে বেনিফিটটা পাচ্ছি এবং পণ্যের জন্য যে সময় ব্যয় করছি, অর্থ ব্যয় করছি, শ্রম ব্যয় করছি, সবগুলো যে তফাৎ বা অনুপাতটাই হলো ভ্যালু। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং শব্দটি বুঝেছ। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। মিস্টার রবি একটা নতুন রং ফর্সা করার ক্রিম আবিষ্কার করেছে, নিম পাতার ক্রিম। তো নিম পাতার ক্রিমের জন্য সে প্রথমে কতগুলো নিম পাতা সংগ্রহ করলো, এগুলাকে মেশিনে প্রক্রিয়াজাত করলো, প্রক্রিয়াজাত করে এগুলাকে প্যাকিং করলো, প্যাকিং করে এগুলা বাজারে ছাড়লো, বাজারে জনগণকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করলো এই ক্রিম ব্যবহার করলে তোমাদের মুখের রং আরো ফর্সা হবে। তো তারা এগুলো আরো জনপ্রিয় করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তারা প্রচার শুরু করলো। এই যে উদাহরণটা, এটা সবকিছু মিলে এটা একটা বিপণন কার্যক্রম। তো এবারে আমরা আলোচনা করব বিপণনের বৈশিষ্ট্য। তাহলে বিপণন কি? বিপণন একটা সামাজিক প্রক্রিয়া। তাহলে বিপণনটা কি? একটা সামাজিক প্রক্রিয়া। সমাজের ক্ষতিকর পণ্য, অবৈধ পণ্য বিপণন হতে পারে না, বিপণনের বিষয়বস্তু হতে পারে না। সমাজের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য অনিরাপদ পণ্য বিপণনের বিষয়বস্তু নয়। যেটা বলা হচ্ছে বিপণনের সামাজিক, অর্থাৎ সমাজের মানুষের উপকার হয়, বেনিফিট হয়, এরকম পণ্যই বিপণনের অন্তর্ভুক্ত। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, তোমরা জানো ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কাজের সমন্বয়, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই বিপণনের কাজটাও এই ব্যবস্থাপনা পরিকল্পনা দিয়ে শুরু হবে, নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হবে। এই জন্য বলা হচ্ছে এটা একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এরপরে 3 নম্বর ভোক্তামুখী প্রক্রিয়া। তাহলে ভোক্তামুখী, আমরা যে পণ্যগুলো বাজারে ছাড়বো সবগুলো ভোক্তাদের উদ্দেশ্য। ভোক্তারা যদি এই পণ্য থেকে ভালো সুবিধা পায়, বেনিফিট পায়, তাহলে তারা পণ্যগুলো প্রতিনিয়ত আর হামেশা কিনবে এবং বিপণনের কাজ হবে ভোক্তাদেরকে সন্তুষ্ট করে, তাদেরকে সন্তুষ্টি দিয়েই মুনাফা অর্জন। তারপরে মুনাফা অর্জন প্রক্রিয়া, কারণ আমরা জানি ব্যবসায় বলতে এখানে একটা মুনাফার সম্পর্ক থাকে। যে কাজের কোনো মুনাফা অর্থাৎ প্রফিট মোটিভ নাই, সেটাকে কখনো ব্যবসায় বলা হয় না। তো যেহেতু বিপণন একটা ব্যবসায়িক কার্যক্রম, তো সেখানে অবশ্যই মুনাফা, প্রফিট বের করা মানসিকতা থাকবে। প্রফিট কিভাবে হবে? অর্থাৎ মিনিমাম কস্টে যখন ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে বা মিনিমাম কস্টে যখন পণ্য আমরা উৎপাদন করতে পারবো, তাহলে আমরা ভালো প্রফিট বের করতে পারবো। এরপরে আছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রা অর্থাৎ আমরা জানি 100 বছর আগে দুনিয়াতে অনেক কিছু ছিল না, যেমন নুডলস ছিল না, টিভি ছিল না, ফ্রিজ ছিল না, মোবাইল ফোন ছিল না, এসি ছিল না, অনেক কিছু ছিল না। কিন্তু আজকের দিনে অনেক কিছুই আমরা পাচ্ছি, খাচ্ছি, ব্যবহার করছি। তো এগুলো সবকিছু কিন্তু বিজ্ঞানের অবদান, বিভিন্ন কোম্পানির উদ্ভাবনী ক্ষমতা, তারপরে তাদের যে বিপণন কার্যক্রম, তার কারণে আমরা নতুন নতুন পণ্য পাচ্ছি। পণ্যগুলো পেয়ে আমরা জীবন লাইফস্টাইলকে পরিবর্তন করছি। ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ। বিপণন সবসময় ক্রেতা বিক্রেতা সবার সাথে একটা যোগাযোগ রাখে, কারণ বিক্রেতারা পণ্য বিক্রি করতে গেলে পণ্যগুলো কি গুণ আছে, কি আছে না আছে, এগুলো তার ক্রেতাকে বোঝানোর জন্য কিছু গাইডলাইন বিপণন কোম্পানিগুলো দিয়ে থাকে। তারপরে সমন্বয় প্রক্রিয়া। সমন্বয় বলতে যেমন আমাদের দেশে ইউনিলিভার
বিভিন্ন কোম্পানি লাক্স খাবার 150 গ্রাম 120 গ্রাম 90 গ্রাম মিনি লাক্স করে থাকে। এগুলো কেন করে? এগুলো করে আমাদের দেশে বড় সাবান কেনার মতো সবার সামর্থ্য নাই। একটা সাবান 50 টাকা 60 টাকা দিয়ে, এই জন্য মিনি লাক্স 10 টাকা 12 টাকা দিয়ে পাওয়া যায়। মধ্যবিত্তের জন্য 90 গ্রাম যেটা 25-30 টাকায় পাওয়া যায়। এইভাবে তারা বিভিন্ন ভোক্তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে দামটা সমন্বয় করে, সাইজ আকার বিভিন্ন কিছু সমন্বয় করে পণ্যগুলি বাজারে ছাড়ে, যাতে করে একটি দেশে একটি সমাজের বিভিন্ন শ্রেণীর পেশা লোকেরা যাতে তাদের পণ্যগুলি থেকে বঞ্চিত না হয়। তারপরে বিপণন হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া যেমন মানুষের রুচি অভ্যাস পছন্দ প্রতিনিয়তই পরিবর্তনশীল। তো আমরা কোনো কোম্পানি যদি একটি পণ্যের কোয়ালিটি, সাইজ, গ্রাম সবকিছু যদি 50 বছর আগের মতো রেখে দেয়, অন্যান্য কোম্পানিগুলো কিন্তু তাদের পরিবর্তন করে অনেক নতুনত্ব আনবে। তাইলে যারা পুরাতন সেকেলে সিস্টেমে থেকে যাবে, তাদের পণ্যগুলো মানুষ আর ভোক্তারা গ্রহণ করবে। এই জন্য এটাকে গতিশীল, প্রতিনিয়তই গবেষণা করে করে তারা পরিবর্তন আনছে। তারপর প্রতিযোগিতামূলক অবস্থা, যেহেতু আজকের দিনে একচেটিয়া বাজার মধ্যে কোনো পণ্য বা সেবা নাই, প্রত্যেকটা পণ্যে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়, তাদেরকে তাদের বাজার সম্প্রসারণ করতে হয়। সুতরাং তারা এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য স্বল্প দামে, মিনিমাম দামে, ন্যূনতম দামে ম্যাক্সিমাম সেবা, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন দিতে পারে এ ধরনের পণ্যগুলো তারা তৈরি করা এবং চেষ্টা করে। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া, অর্থাৎ কোন পণ্য উপযোগ মানে কি তোমরা নিশ্চয়ই জানো। উপযোগ হচ্ছে কোন দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। তো যে পণ্যের উপযোগিতা নাই সেটা বিপণনের ভাষায় পণ্য বলা যাবে না, অর্থাৎ যার উপযোগিতা বা তার প্রয়োজন নাই সেটা কোনো পণ্য না। তো উপযোগ সৃষ্টি করতে হলে এখানে অনেক কিছু প্রসেসিং, প্রক্রিয়াকরণ করতে হয়। এই মার্কেটিং বা বিপণন এই ধরনের উপযোগ সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের স্থানগত উপযোগ, যেমন রাজশাহীতে আম পাওয়া যায়, সেই আমগুলো জুস বানাচ্ছে, ম্যাঙ্গো পিকেল বানাচ্ছে, এগুলো সারা বছর বাজারে বিক্রি করছে। তারপরে আলু উৎপাদন হয় একটা নির্দিষ্ট সময়, সেগুলো হিমাগারে রেখে সারা বছর বিক্রি করছে, এটা সময়গত উপযোগ সৃষ্টি করছে। তারপরে সত্তাগত উপযোগ, বিক্রির মাধ্যমে যে হাত বদল হচ্ছে সেটা সত্য বা মালিকানা পরিবর্তন হচ্ছে, এইভাবে উপযোগ সৃষ্টি হচ্ছে। প্রয়োগমুখী প্রক্রিয়া, অর্থাৎ মার্কেটিং বা বিপণন কোনো তাত্ত্বিক, শুধু তাত্ত্বিক বিষয় নয়, তত্ত্ব বা থিওরিটিক্যাল বিষয়টাকে তারা বাস্তবে রূপদান করে জনগণের কাছে পৌঁছিয়ে তাদের সন্তুষ্টি অর্জন করে মুনাফা অর্জন করছে। এই জন্য বলা হচ্ছে একটা প্রয়োগমুখী প্রক্রিয়া। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি আয়ত্ত করতে পেরেছ। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, বিপণনের ক্রমবিকাশ, ইভলিউশন বা ঐতিহাসিক পটভূমি, অর্থাৎ বিপণন বিষয়টি বা মার্কেটিং বিষয়টি কিভাবে পরিবর্তন হতে হতে আজকের অবস্থায় এলো সে বিষয়টি। তাহলে বিপণন 1906 থেকে 1911 সালের মধ্যে 1911 সালের মধ্যে বিপণনের নামক এই শব্দটি দুনিয়াতে আবিষ্কৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তো বিপণনের এই ক্রমবিকাশকে আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে আলোচনা করে দেখি। আত্মনির্ভরশীলতার জন্য এটা খুবই প্রাচীনকালে সভ্যতার উষালগ্নে মানুষ যখন আস্তে আস্তে পূর্বাভাস থেকে পারিবারিক জীবন সমাজ জীবনে শুরু করলো, তখন তারা তাদের চাহিদা ছিল কম, তারা নিজের পণ্য নিজে উৎপাদন করত, কোনো কিছু অন্য থেকে লাগতো না, তাই তারা তখন সেই বিপণনটা
প্রয়োজন হতো। এরপরে বিনিময় যুগ। বিনিময় যুগে মানুষের প্রয়োজন আরেকটু বাড়লো। তো বাড়ার কারণে তারা একজন মানুষ সব পণ্য তার জীবন ধারণের জন্য সকল পণ্য নিজে উৎপাদন করতে পারে না। তখন মুদ্রা ব্যবস্থা চালু হয়নি, অর্থ টাকা পয়সা চালু হয়নি। এজন্য তারা দ্রব্যের বিনিময়ে দ্রব্য, চালের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে লবণ, এইভাবে বিনিময় করত। এইভাবে বিনিময় যুগেও থেকেই মোটামুটি এটা একটা বিপণন কার্যক্রম সূচনা ঘটে। কারণ এই বিনিময় যুগে পূর্ণ এক্সচেঞ্জ হতো। নিজের যা আছে নিজের প্রয়োজনটা রেখে বাকিটা তারা আরেকজনকে দিত, তার বিনিময়ে আরেকটা পণ্য তার সাথে এক্সচেঞ্জ। তারপর উৎপাদন যুগ। উৎপাদন যুগটা হলো মূলত 1860 থেকে 1920 সাল। তো তোমরা জানো উৎপাদন যুগ, এখানে আবার ইউরোপে শিল্প বিপ্লব ঘটেছে। শিল্প বিপ্লব বলতে এখানে কোনো যুদ্ধ নয়, মারামারি নয়, সংঘাত নয়, রাজা প্রজায় যুদ্ধ নয়। এটা একটা শিল্পের ক্রমবিকাশ, শিল্পের উন্নয়ন, শিল্প কারখানার উন্নয়ন, অর্থাৎ গৃহভিত্তিক উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বড় বড় কারখানার আবির্ভাব, বড় বড় যন্ত্র দানবের আবির্ভাব। অর্থাৎ এইখানে উৎপাদন যুগে এসে মানুষের উৎপাদন দক্ষতা বৃদ্ধি পেল। সে প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ করে তার যে পণ্য উৎপাদনের সুযোগ আছে সেটা সে উৎপাদন করতে লাগলো এবং নিজের প্রয়োজন, নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে বিক্রি করতে লাগলো। তারপরে উৎপাদন থেকে ভোগ আলাদা করা হলো। উৎপাদনকারী এক, ভোক্তারা আরেক। উৎপাদন এবং ভোগ ব্যবস্থা পৃথক হয়ে গেল। তখন উৎপাদনকারীরা ভোক্তার সন্তুষ্টির জন্য চেষ্টা করতে লাগলো। তারপরে পরিবহন ব্যবস্থারও উন্নয়ন ঘটলো, পণ্যগুলো দেশে বিদেশে পরিবহনের সুযোগ এলো। এরপরে উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্বটা কমে আসলো। এইভাবে উৎপাদন যুগে বিশেষ করে এবং বিভিন্ন গবেষণা করে বিভিন্ন কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্যের কম দামে মিনিমাম কস্টে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া যায় এই কথাটা চিন্তা করতে লাগে। একে বলবো আমরা উৎপাদন। তারপর হলো বিক্রয় যুগ। তাহলে বিক্রয় যুগটা কি? পণ্যগুলো বিক্রি না করলে প্রফিট হবে না, মুনাফা না হলে একটি প্রতিষ্ঠান টিকে থাকবে না। তো বিক্রয় যুগে তারা বলছে শুধু ক্রেতার, এখানে বলা আছে শুধু বিক্রয়কে বোঝানো হতো, তো বিক্রি করলে টাকা আসবে। কিন্তু উৎপাদন ব্যবস্থায় দক্ষতা বেড়ে যাওয়ায় পণ্য বিক্রির প্রচুর সম্ভাবনা তৈরি হলো। উৎপাদকরা মনে করে শুরু করলো যে পণ্য সময় এমনিতে বিক্রি হবে না, বিক্রি করার জন্য তাদেরকে পণ্যের জন্য বিজ্ঞাপন দিতে হবে, ব্যক্তি বিক্রয় চালাতে হবে, বিভিন্ন ধরনের প্রচার প্রসার চালাতে হবে। এটা হলো বিক্রয় 1920 থেকে 1950। এরপরে বিপণন যুগ, মার্কেটিং যুগ। তো বিপণন যুগে এসে 1950 থেকে 1970 দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশে অনেকগুলো কোম্পানি এর আবির্ভাব হলো। অর্থাৎ একটি পণ্য শুধু একটি কোম্পানি উৎপাদন করে এরকম কোনো পণ্য এখন দুনিয়াতে নাই। একটি পণ্য অনেক কোম্পানি উৎপাদন করে। তো এখানে প্রতিযোগিতা শুরু হলো। তো প্রতিযোগিতা শুরুর পরে তখন উৎপাদনকারীরা আগের মতো যা উৎপাদন করে তাই তারা নিবে, এই কনসেপ্টটা বদলে গেল। অর্থাৎ এখানে ভোক্তাই রাজা, কাস্টমার ইজ সুপ্রিম, এই কথাটা এলো। অর্থাৎ কাস্টমার যদি, বাজারে অনেক কোম্পানির পণ্য আছে, যে কোম্পানির পণ্য থেকে তারা সর্বোচ্চ বেনিফিট পাবে, সুবিধা পাবে, সেটাই তারা গ্রহণ করবে, তাই সেটাই তারা কিনবে। তো এই জন্য তখন এই যুগে এসে কোম্পানিগুলোর আরেকটা মাথা ব্যথা সৃষ্টি হলো, কিভাবে ক্রেতা সর্বোচ্চ ভ্যালু দিয়ে, ভ্যালু সৃষ্টি করে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ সন্তুষ্টি দিয়ে পণ্যগুলো বেশি পরিমাণ বিক্রি করা যায়। এজন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করলো, পণ্য বিপণনের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করলো। তারা ব্যক্তিক বিক্রয়, বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, তারপরে বিক্রয়োত্তর সেবা, এই ধরনের বিভিন্ন কার্যক্রম তারা শুরু করলো। এটা বলা হয় বিপণন। এরপরে হলো 1970 থেকে 1990, এটা সামাজিক বিপণন যুগ।
তো সামাজিক বিপণন যুগ, এখানে বলা হচ্ছে বিপণন যুগের শুধু চিন্তা করতে হবে আমরা কিভাবে ভোক্তাদেরকে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন দিয়ে পণ্যগুলো বিক্রি করব, এই চেষ্টাই করা হতো। কিন্তু সামাজিক বিপণন যুগে সেখানে সমাজের মানুষের কল্যাণ সাধন, কল্যাণ কিভাবে হয় সেই বিষয়টা তারা দেখবে। অর্থাৎ স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত পণ্য, পরিবেশ বান্ধব পণ্য, তারপরে এই সকল বিষয়ের উপর গুরুত্ব দিতে লাগে। অর্থাৎ পরিবেশের জন্য যে সকল বিষয়গুলো ক্ষতিকর সেগুলো তারা বয়কট করলো। যেমন আমাদের বাংলাদেশের সরকার বলছে পলি ব্যাগে কোনো চাল, ডাল, বিভিন্ন ধরনের পণ্য বিপণন করা যাবে না, প্যাকিং করা যাবে না। এগুলো পরিবেশ বান্ধব চটের ব্যাগে বা পাটের তৈরি ব্যাগে মার্কেটিং করতে হবে। তো এগুলো হচ্ছে এগুলো সমাজের জন্য, পরিবেশের জন্য সুবিধাজনক এবং ক্ষতিকর নয়। এই জন্য এটা সামাজিক বিপণনের অংশ হিসেবে 1970 থেকে 1990 সালে প্রত্যেকটা কোম্পানি তাদের প্যাকিং করার সময় পর্যন্ত প্যাকেটটা মানুষের জন্য ক্ষতিকর কিনা, পরিবেশের জন্য ক্ষতিকর কিনা এই জিনিসটা বিবেচনায় এনে তারা পণ্যগুলো প্যাকিং করছে। তারপরে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। তো সম্পর্ক ভিত্তিক বিপণন যুগে 1990 থেকে 2010। তো এখানে সম্পর্ক কার সাথে রাখবে? সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, ভোক্তা, এদের সাথে সম্পর্কটা সুদৃঢ় করার কথা চিন্তা করলেন তারা। কারণ এদের সাথে সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, ভোক্তাদের সাথে যদি ভালো সম্পর্ক বজায় রাখা না যায় তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে না। এই বিষয়টা বিভিন্ন কোম্পানিরা অনুধাবন করতে লাগলো। তো তখন তারা এই সম্পর্ক ভিত্তিক বিপণনের জন্য তারা যেমন ওয়ার্ল্ডের বিখ্যাত ইউনিলিভার কোম্পানি, ওয়ালমার্ট কোম্পানির মতো কোম্পানিগুলো তারা খুচরা বিক্রেতাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে। বজায় রেখে তারা কিভাবে কাস্টমারদেরকে পণ্যগুলো সম্পর্কে বলবে, বেনিফিটগুলো, সেগুলো তারা প্রশিক্ষণ দেয়, শিখিয়ে দেয়, বলে দেয়। এটা হলো সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। এরপরে সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ। তো এটা 2010 সাল থেকে বর্তমান পর্যন্ত আরো ভবিষ্যতে চলবে। অর্থাৎ আজকের দিনে মোবাইলের মাধ্যমে ব্যাংক চলে, মোবাইলের মাধ্যমে কেনাকাটা চলে। অর্থাৎ এটা হলো মোবাইল মার্কেটিং যুগ। এরপরে অনলাইন ভিত্তিক অনেকগুলো মার্কেটিং আছে, সেগুলো যেমন আমরা এই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগে এসে মেসেঞ্জার, টুইটার, ফেসবুক, গুগল টক, তারপরে ইনস্টাগ্রাম, ইমো, ইউটিউব, এই ধরনের মাধ্যমগুলো, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বিপণন কার্যক্রম চালাচ্ছি। এগুলোকে বলা হয় মোবাইল মার্কেটিং যুগের কার্যক্রম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের নতুন বিষয় বিপণন বা মার্কেটিং, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা দুটো বিষয় আলোচনা করলাম। একটা হলো বিপণন বা বাজারকরণ বা মার্কেটিং কি, একটা হলো বিপণনের বৈশিষ্ট্য, আর একটা হলো বিপণনের ক্রমবিকাশ। তো অতটুকুই আজকের জন্য। তোমরা এখান থেকে আমরা শিখতে পারবো কি, অর্থাৎ লার্নিং আউটকাম হলো বিপণন বলতে কি বোঝায়, অর্থাৎ বিপণন জিনিসটা কি সেটা আমরা বলতে পারবো, বর্ণনা করতে পারবো। বিপণনের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো বর্ণনা করতে পারবো। আর বিপণন বিষয়টি কখন থেকে কিভাবে হাঁটি হাঁটি পা পা করে আজকের দিনে পুরো ওয়ার্ল্ডে এলো এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ মাধ্যমিক শ্রেণী, অনার্স মাস্টার শ্রেণীতে, এমবিএ, বিভিন্ন ক্লাসে হায়ার এডুকেশনে পড়ানো হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা বিভাগ আছে। তো আজকের দিনে বিপণন একটা পরিপূর্ণ বিষয় হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই যে পৃথিবীর যে ক্রাইসিস চলছে
এই ক্রাইসিসের মধ্যে তোমরা সুস্থ থাকবা, তোমরা ভালো থাকবা। আশা করি এই ক্লাসটা তোমরা ভালোভাবে ফলো করবা এবং বইয়ের সাথে মিলিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। ধন্যবাদ সবাই।